অশান্ত মুর্শিদাবাদকে কেন্দ্র করে রাজনীতির উত্তাপ ক্রমশই বাড়ছে এবং এই ঘটনায় বারবার আমরা দেখছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনআইএ তদন্তের দাবি করছেন এবং সেই ক্ষেত্রে তিনি বারবার হুঙ্কার ছাড়ছেন, অমুক জায়গায় এনআইএ করেছি, তমুক জায়গায় এনআইএ করিয়েছি, আমরা বুঝিয়ে দেব মুর্শিদাবাদেও এনআইএ তদন্তের প্রয়োজন। এবার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী যখন এনআইএ তদন্ত দাবি করছেন, ঠিক সেই সময় আদালতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আইনজীবীর সওয়াল কিন্তু অন্য কথা বলছে। এই কথা বলছি তার কারণ গত বৃহস্পতিবার মহামান্য বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যখন এই মুর্শিদাবাদের অশান্ত মুর্শিদাবাদকে কেন্দ্র করে বিভিন্ন মামলার শুনানি চলছিল, সেখানে তখন বিচারপতি কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তীকে জিজ্ঞাসা করেন যে আপনারা কি এনআইএ তদন্ত শুরু করতে চান? এবার তখন কেন্দ্রীয় সরকারের আইনজীবী বলেন যে না, আমরা এখনই সেরকম কিছু ভাবছি না, আমার কাছে এখনো কোনো ইনস্ট্রাকশন নেই সেরকম কিছু। এবার এনআইএর আইনজীবী বলেন যে কেন্দ্রীয় সরকার যদি নির্দেশ দেয় তাহলে আমরা প্রাথমিকভাবে তদন্ত শুরু করার জন্য প্রস্তুত। এবার তখন বিচারপতি বলেন যে সেটা কি কেন্দ্রীয় সরকারের নির্দেশ দেওয়ার প্রয়োজন রয়েছে? আপনারা তো স্বতঃপ্রণোদিত হয়েই তদন্ত শুরু করতে পারেন। কিন্তু তখন এনআইএর পক্ষ থেকে বলা হয় যে না, কেন্দ্রীয় সরকারের নির্দেশের প্রয়োজন রয়েছে। অর্থাৎ যখন শুভেন্দু অধিকারী প্রতিদিন মাঠে ময়দানে সোচ্চার হচ্ছেন এনআইএ তদন্তের দাবিতে, ঠিক সেই সময় তার দলের পরিচালিত কেন্দ্রীয় সরকার এনআইএ তদন্তের ক্ষেত্রে এখনো সবুজ সংকেত দিচ্ছেন না। ফলে এখানেই উঠছে মোক্ষম প্রশ্ন যে তাহলে কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতৃত্ব বা উপর মহল কি কোনোভাবে রাজ্য সরকারকে বাঁচাতে চাইছে? এই প্রশ্নটা কিন্তু উঠছে, কারণ কথা আর কাজের মধ্যে বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই মুর্শিদাবাদ থেকে যারা বিভিন্নভাবে মালদায় গিয়ে বসবাস করছেন, মালদায় গিয়ে শিবিরে বসবাস করছেন, স্কুলে বসবাস করছেন, সেই সমস্ত মানুষজনেরা কিন্তু এবার বিক্ষোভ দেখাচ্ছেন, পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। কারণ তারা বলছেন এটা ত্রাণ শিবির নাকি বন্দিশালা, তাদের সঙ্গে এমনই আচরণ করা হচ্ছে বলে অভিযোগ জানাচ্ছেন এই আর্ত নিপীড়িত নির্যাতিত মানুষজনেরা। এবং এই মানুষজনেদের সঙ্গে দেখা করতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে কমিশনগুলো রয়েছে সেই কমিশনের প্রতিনিধিরা আসছেন। কোনোদিন জাতীয় মহিলা কমিশন, তো কোনোদিন জাতীয় মানবাধিকার কমিশন। এবার সব থেকে বড় বিষয় হলো এই কমিশনগুলোকে পক্ষপাত দুষ্ট বলে আক্রমণ করছে রাজ্যের শাসক দল। এবার দেখুন, এই ক্ষেত্রে একটা স্পষ্ট কথা বলে নেই, সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে কেন্দ্রের যে সমস্ত কমিশনগুলো রয়েছে তারা কেন্দ্রীয় সরকারের তল্পিবাহক হিসেবে কাজ করে, আর রাজ্যের যে সকল কমিশনগুলো রয়েছে সেগুলো রাজ্য সরকারের তল্পিবাহক হিসেবে কাজ করে। এবং কোথাও কোথাও তাদের দলের নেতা নেত্রীরাই সরাসরি দেখা যায়, মানে যিনি দুদিন আগে পার্টির ঝান্ডা ধরতেন তিনি হয়ে গেছেন সেই কমিশনের মাননীয় সদস্য বা সদস্যা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন ছিলেন রেখা শর্মা, যিনি সন্দেশখালী কাণ্ডে বলেছিলেন যে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত, সেই রেখা শর্মাই এখন বিজেপির সাংসদ হরিয়ানা থেকে। তাহলে নিরপেক্ষতাটা কোথায় থাকে? বা এই যে প্রতিনিধি দল মালদায় গেলেন, যে প্রতিনিধি দল জাতীয় মহিলা কমিশনের, সেই প্রতিনিধি দলেরই একজন সদস্যা অর্চনা মজুমদার, যে অর্চনা মজুমদার 2021 সালের বিধানসভা নির্বাচনেও উত্তর দমদম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন। এবং শুধু তাই না, সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে বিজেপি নেত্রী হিসেবে সামনে থেকে লড়াই করেছিলেন। এবং এই কয়েকদিন আগে পর্যন্ত যিনি রাজ্য বিজেপির প্রতিনিধি হিসেবে বিভিন্ন টক শোতে অংশগ্রহণ করতেন। এবার কেউ কেউ যদি বলে
এই জাতীয় মহিলা কমিশন পক্ষপাত দুষ্ট, সেটা কি খুব ভুল হয়ে যাবে? এমনকি আমরা দেখলাম এই জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের সঙ্গে একই সঙ্গে যেন মনে হচ্ছে তিনি প্রতিনিধি দলের অংশ, ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী তিনিও সেখানে উপস্থিত হলেন। তাহলে এই কমিশন কি সত্যি আর নিরপেক্ষতার দাবি করতে পারে? এই কমিশনের নিরপেক্ষতার ক্ষেত্রে এত অস্পষ্টতা বলেই আসল অভিযোগগুলো চাপা পড়ে যায় এবং শাসক বা যারা অভিযুক্ত তারা বলার সুযোগ পেয়ে যায়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজ্যের শাসক দলের নেতারা যতই অভিযুক্ত হন না কেন, তারা বলতেই পারেন যে এই মহিলা কমিশন এটা তো বিজেপির কমিশন, এই মানবাধিকার কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, এটা তো বিজেপির কমিশন। আমার বক্তব্য খুব স্পষ্ট, এই অভিযুক্তদের কেন বলার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে? আসলে এই কমিশনগুলির কাজকর্মের আমরা যদি অতীতের হাল হকিকত দেখি, তাতে খুব একটা সন্তোষজনক নয়। আমাদের সংবাদ মাধ্যমের বন্ধুরা বা আমরা এই সব কমিশন দিল্লি থেকে আসলে পরে খুব দৌড়ঝাঁপ লম্ফজম্প আমরা খুব করি, আমরা ভাবি কি না কি হয়ে গেল। শেষ পর্যন্ত এই কমিশনদের ভূমিকা কি? এরা তো ভোট পরবর্তী হিংসা মামলাতেও অনেক কথা বলেছিলেন, আবার সন্দেশখালী ইস্যুতেও এরা এসেছিলেন, এনারা এসে অনেক কথা বলে গিয়েছিলেন। তাতে বিরাট কিছু কি পরিবর্তন হয়েছে? তাদের কাজ কি খুব এগিয়েছে এবং তাদের রিপোর্ট সব ক্ষেত্রে কি জনসমক্ষেও এসেছে? এই প্রশ্নগুলো কিন্তু থাকছে। আসলে কেন্দ্র বা রাজ্য, সাধারণ মানুষ এই কেন্দ্র বা রাজ্যের কাছে পিংপং বলে মনে হয় পরিণত হয়েছে। ওই আর্ত মানুষজনেরা, ওই নিপীড়িত মানুষজনেরা, ওই নির্যাতিত মানুষজনেরা যারা ওই এক কাপড়ে ওই স্কুল বাড়িতে গিয়ে হাজির হয়েছেন, তাদের কথা কি আদৌ কোনো শাসক ভাবছে? আদৌ কোনো রাজনৈতিক দল ভাবছে? খুব বড় প্রশ্ন এখন এটাই। আজকের এপিসোড যদি আপনাদের ঠিকঠাক লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর যদি মনে হয় সময় নষ্ট তাহলে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না। দেখতে থাকুন রূপক অর্থে। দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে।